Hello everyone. Welcome to the class tonight. কেমন আছেন সবাই? Thank you so much for joining. আমি দেখতে পাচ্ছি যে অনেকে অলরেডি জয়েন করে ফেলেছে। And we are going to discuss a very easy topic tonight. আমরা খুব সহজ একটা টপিক আজকে স্টার্ট করব। খুবই ইজি একটা কোশ্চেন টাইপ। এই কোশ্চেন টাইপটার নাম হচ্ছে ফ্লো চার্ট। ভেরি ইজি। আপনারা আজকে যখন করবেন দেখবেন যে খুব মজা পাচ্ছেন। ইজি মার্কস। এটাকে বলা হয় ফ্লো চার্ট। তো আমরা আজকে এই পার্টিকুলার কোশ্চেন টাইপটা সলভ করব। আমরা প্রত্যেকটা ক্লাসে একটা ডিফারেন্ট কোশ্চেন টাইপ সলভ করতেছি। অ্যান্ড যখন আমাদের সবগুলো কোশ্চেন টাইপ একবার সলভ হয়ে যাবে দেন উই আর গোয়িং টু রিপিট অল দ্য কোশ্চেন টাইপ এগেন। আমরা সবগুলো কোশ্চেন টাইপ আবার রিপিট করব। ওকে, মিনওয়াইল আপনারা বাসায় প্র্যাকটিস কন্টিনিউ করবেন। যে জিনিসগুলো আমরা ক্লাসে আলোচনা করতেছি সেগুলোকে বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। ইফ ইউ ফেস এনি প্রবলেমস, ইফ ইউ ফেস এনি কনসার্নস, ডোন্ট হেজিটেট টু কল মি, ডোন্ট হেজিটেট টু টক টু মি। অলরাইট, আমি কখনোই আপনাদের কলে বা আপনাদের টেক্সটে বিরক্ত হই না। সো ইফ ইউ ওয়ান্ট টু রিচ মি, ডোন্ট হেজিটেট। যদি কোনো কারণে আমি ব্যস্ত থাকি, ধরতে না পারি, আমাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিয়ে রাখবেন অ্যান্ড অথবা একটা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন অ্যান্ড আই উইল গেট ইউ ব্যাক। রাইট? সো ফ্লো চার্ট নিয়ে কথা হচ্ছে আজকে। সো ফার্স্ট অফ অল আসলে আমরা একটু ফ্লো চার্টটা কি, কিভাবে এটাকে আমরা সলভ করব এটা দেখি। লেটস স্টার্ট অফ উইথ সলভিং দ্য ফ্লো চার্ট। সো কিভাবে আমরা আইডেন্টিফাই করব? দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। কিভাবে আমরা বুঝবো যে আমরা একটা ফ্লো চার্ট সলভ করতেছি? হাউ উড আই নো যে দিস ইজ আ ফ্লো চার্ট কোশ্চেন? তো প্রথমেই আমরা যখন প্রশ্নটা পড়বো দেখব যে সেখানে ফ্লো চার্ট শব্দটা আছে কিনা। ওকে, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কনসার্ন। আমরা দেখব যে এখানে ফ্লো চার্ট কথাটা আছে কিনা। দেখেন এখানে লেখা আছে, আমি একটা প্রশ্ন দিয়েছি, কমপ্লিট দ্য ফ্লো চার্ট, তাই না? কমপ্লিট দ্য ফ্লো চার্ট কথাটা আছে না? এক্স্যাক্টলি। তাহলে যখনই এই কমপ্লিট দ্য ফ্লো চার্ট কথাটা বা এই যে ফ্লো চার্ট শব্দটা যখন আপনি পেয়ে গেলেন, তখন আপনি বুঝে যাবেন যে এটা হচ্ছে একটা ফ্লো চার্ট কোশ্চেন। অলরাইট? তার মানে ফ্লো চার্টের মধ্যে এই শব্দটাই থাকবে। সো সাধারণত ফ্লো চার্ট বলতে আমরা কি বুঝি? যেমন কোনো একটা জিনিসকে যখন স্টেপ বাই স্টেপ এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয় তখন সেটাকে বলা হয় ফ্লো চার্ট। ওকে? এরকম অ্যারো চিহ্ন দিয়ে একটা প্রসেসকে বা একটা আম আ কোনো একটা প্রসিডিওরকে দেখানো হয়। সাপোজ আমি চা বানাবো। তাহলে চা বানানোর একটা প্রসেস আছে না? ফর এক্সাম্পল আমরা প্রথমে কি করব? We will boil water, then add tea leaves, then we will add sugar or honey, তাই না? Or add milk if it is a milk tea or other ingredients to make it a spicy masala tea, right? সো এই যে স্টেপ বাই স্টেপ যে পানি গরম করছি, তারপরে সেখানে আমরা টি লিভস এড করতেছি, তারপরে সেখানে আমরা হানি বা সুগার দিচ্ছি বা মিল্ক এড করতেছি। ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, তাই না? এটা যদি আমি একটা ফ্লো চার্ট দিয়ে আঁকি তাহলে একটা বক্স করে আমরা রাখতে পারবো। তো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ফ্লো চার্ট। তো ফ্লো চার্টের একটা মজার ব্যাপার হচ্ছে যে ফ্লো চার্টের প্রশ্নগুলোর উত্তর ক্লাস্টার্ড ওয়েতে থাকে। মানে একটা প্যারাগ্রাফের মধ্যে সবগুলো আনসার চলে আসে। সো আপনার যদি ফ্লো চার্টে ৫ মার্কস থাকে তাহলে আপনি একটা প্যারাগ্রাফ পড়ে ৫ মার্কস পাবেন। তো এক্সামে দিস ইজ আ ভেরি গুড নিউজ for you. As a candidate, you love it when you read one paragraph and get 5-6 questions answered. তাই না? ৫ মার্কস মানে কি? আপনার ২৫ থেকে ৫ মার্ক যোগ করলে কি হয়? 30 হয়। সো আপনি ৬.৫ ৫ থেকে ৭ এ চলে যেতে পারবেন if you can answer 5 questions correctly, তাই না? 5 marks is huge when it comes to IELTS reading. 5 marks can drag you down to like 2 band scores or get you to 7 from 5. সো এটা একটা হিউজ ব্যাপার। সহজ প্রশ্নগুলোতে কোনো রকমের মিস্টেক করা যাবে না। দিস ইজ অ্যাবসোলিউটলি ডিজাস্টার হয়ে যাবে তাহলে। সহজ কোশ্চেনে সবসময় ফুল আনসার কারেক্ট করে আসতে হবে। এখানে ইনস্ট্রাকশনটা পড়েন কি লেখা আছে? চুজ নো মোর দ্যান 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। অ্যান্ড এবং অর দুটাই আছে। 2 ওয়ার্ডস, ২ টা ওয়ার্ডের কথা বলেছে। অ্যান্ড এবং অর এভাবে লেখা আছে। সাপোজ আমি যদি লিখি যে ইফ আই রাইট 2 কার্স, তাহলে একটা নাম্বার লিখলাম, একটা ওয়ার্ড লিখলাম। এটা তো আমার এই কন্ডিশনকে ফুলফিল করছে, তাই না? 2 ওয়ার্ডস পর্যন্ত লেখা যাবে। সাথে একটা ওয়ার্ড নাম্বারও লেখা যাবে। তাহলে আমি 2 কার্স, এটা আমার কারেক্ট আনসার। এটা আমি একটা লজিক্যাল আনসার হিসেবে নিতে পারি। আমি যদি বলি 2
ব্ল্যাক কাজ, তাহলে একটা নাম্বার আছে, এ নাম্বার বলেছে, এ মানে একটা, তাই না? এ নাম্বার, একটা নাম্বার দিল, ফাইন, একটা নাম্বার পেলাম। প্লাস কি বলেছে, ব্ল্যাক একটা শব্দ, কার্স একটা শব্দ, তাহলে দুটা ওয়ার্ড। তাহলে আমার যে কন্ডিশন ছিল টু ওয়ার্ডস, সেই কন্ডিশনটা কিন্তু আমি ফুলফিল করেছি, তাই না? দুটা ওয়ার্ড লিখেছি, সাথে অ্যান্ড আছে যেহেতু, একটা সংখ্যাও লিখেছি, নো প্রবলেম। যদি এরকম হয় যে আমার আনসার আসলো 12, এটা কি কারেক্ট আনসার হবে? শুধু 12 অ্যাজ এ কারেক্ট আনসার, ক্যান আই রাইট ইট? একটু কমেন্টে লেখেন তো দেখি যে 2 কার্স বা 2 ব্ল্যাক কার্স তো বুঝলাম, কিন্তু যদি শুধু একটা সংখ্যা আছে 12, 13 এরকম একটা সংখ্যা আসলো, তাহলে কি সেটাকে আমরা কারেক্ট আনসার হিসেবে নিতে পারবো? একটু কমেন্টে লেখেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ে আসি। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ইয়েস, লেখেন, ক্যান আই রাইট জাস্ট 12 অ্যাজ অ্যান আনসার? আই ক্যান, তাই না? বিকজ এখানে অরও আছে, অ্যান্ডও আছে, আবার অর শব্দটাও আছে। দেখেন এই যে এখানে বলছে অ্যান্ড অর এ নাম্বার, যেহেতু অর আছে তার মানে চাইলে শুধু একটা মাত্র নাম্বারও লেখা যাবে। ওকে, আচ্ছা। সো নাও আমরা কিছু এক্সাম টিপস দেখে নিই। লেটস লুক অ্যাট আ ফিউ এক্সাম টিপস, বাট বিফোর I talk about tips, which is the tradition of my class, is that I always put the disclaimer. That is, you cannot use the tips or techniques unless you improve your skills. This is the only way. You cannot improve your skills, cannot improve your score without your skills. And you cannot use any shortcut or techniques without improving your skills. So, কি স্কিল আমাকে ইমপ্রুভ করতে হবে? নাম্বার 1, কম্প্রিহেনশন। একটা কিছু পড়ে বুঝা। সো আমি একটা প্যাসেজ পড়েছি, প্যাসেজের অর্থটা আমি একবার পড়ে বুঝতেছি। একটা সেন্টেন্স পড়ে আমি একবার এটা মিনিং বুঝতেছি। দ্যাট ইজ কম্প্রিহেনশন। কিভাবে আমি কম্প্রিহেনশন ইমপ্রুভ করব? হাউ ক্যান আই ইমপ্রুভ ইট? ভেরি সিম্পল। 100 প্যাসেজেস পড়তে বলেছি। 100 প্যাসেজেস। কোথায় পাবো 100 প্যাসেজেস? ফ্রম কেমব্রিজ। কেমব্রিজ 10 থেকে কেমব্রিজ 18। এই বইগুলোতে 100 প্লাস প্যাসেজেস আছে। এই প্যাসেজগুলো এক্সামে অলরেডি এসেছে। দিজ আর অথেন্টিক টেস্ট পেপারস। সো এই প্যাসেজগুলো আমি আগে সলভ করব। যদি প্রশ্ন সব সলভ করতে না পারেন, জাস্ট প্যাসেজটা পড়েন। রিড দ্য প্যাসেজ। যেভাবে নিউজ পড়েন, যেভাবে নন ফিকশনস বই পড়েন, তাই না? ঠিক একই রকমভাবে প্যাসেজ পড়বেন। জাস্ট প্রিন্ট আউট আ ফিউ পেজেস অ্যান্ড জাস্ট রিড ইট। লার্ন সাম ভোকাবুলারি অ্যান্ড জাস্ট ট্রাই টু ইমপ্রুভ ইউর আন্ডারস্ট্যান্ডিং। যখন আপনি পড়ছেন, আপনি পড়ে বুঝতে পারতেছেন কিনা। ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান ইজ লজিক্যাল রিজনিং, এন্ড দিস ইজ ওয়েন ইউ সলভ কোশ্চেন্স। আপনি প্যাসেজ সলভ পড়লেন, প্যাসেজটা পড়ার পরে আপনি প্রশ্ন সলভ করতেছেন। তো ওয়েন ইউ স্টার্ট সলভিং কোশ্চেন্স, ইউ নিড ডেভেলপ লজিক্যাল রিজনিং। এখানে এই কথাটা লেখা আছে, প্রশ্নে এই কথাটা লেখা আছে, এই দুইটা কথা কি সিমিলার কিনা? ইজ দ্যাট দ্য সিমিলার মিনিং হয় কিনা? আমি কি আনসারটা করতে পারবো কিনা? শুদ্ধি পরীক্ষা করা। একটা শব্দ আমি লিখেছি, এই শব্দটা কি এখানে অ্যাকুরেট কিনা? গ্রামাটিক্যালি এটা কি কারেক্ট কিনা? এই অর্থটা কি আসলে লজিক্যাল কিনা? এটা কি অর্থবোধক বাক্য হয়েছে কিনা? আমি একটা শব্দ বসিয়েছি, এই শব্দটারই কোনো সিনোনিম আমার এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিনা? একই শব্দের সিনোনিম যদি প্রশ্নে দেওয়া থাকে, এই শব্দটা তো আমি আবার আনসার হিসেবে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বসাতে পারব না। ফ্লো চার্ট কিন্তু ওয়ান টাইপ অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আপনাকে একটা ফ্লো চার্ট কমপ্লিট করতে হবে, যেখানে আপনাকে শব্দ বসাতে হবে। চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস। এখানে যেরকম বলল। ঠিক আছে? সো কম্প্রিহেনশন ইজ 1, লজিক্যাল রিজনিং ইজ নাম্বার 2, and the last one but not the least, that is টাইম ম্যানেজমেন্ট। এবং এই টাইম ম্যানেজমেন্ট করার জন্যই এই টেকনিকগুলো। এই যে টিপস বা টেকনিক বা এই যে এফিশিয়েন্টলি কোনো কিছু সলভ করার চেষ্টা আমরা করতেছি, রিজনটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। বিকজ আনফরচুনেটলি ইন রিডিং ইউ হ্যাভ only 60 minutes. If I give you 80 minutes, I think most of the candidates যারা আপনারা আছে ক্লাস করতেছেন, এই ব্যাচে ক্লাস করতেছেন, most of you guys will get 8, 8.5 even in reading. যারা ভাবতেছেন যে আপনি রিডিং পারেন না, তারাও ভালো করবেন যদি আপনাকে আমি 20 মিনিট এক্সট্রা টাইম দিই। সো আল্টিমেটলি ইউ হ্যাভ টু ডু ইট উইদিন দ্য টাইম। টাইমের একটা পরীক্ষা এটা। ঠিক আছে? আপনি পারেন ভালো কথা, কিন্তু শর্ট টাইমে পারেন কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ।
সো টাইম ম্যানেজমেন্টে আমাকে হেল্প করবে এই টিপসগুলো। তো প্রথম যে কথাটা আমি বলেছি এখানে টিপসে সেটা হচ্ছে রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। ইনস্ট্রাকশনটা খুব কেয়ারফুলি পড়বেন টু নো দ্য ওয়ার্ড লিমিট। কারণ আমাকে ওয়ার্ড লিমিটটা জানতে হবে। কতগুলো ওয়ার্ড আমি লিখতে পারবো। এখানে ইনস্ট্রাকশন কি বলেছে? 2 ওয়ার্ডস। দিস ইজ দ্য ইনস্ট্রাকশন। আমার হাতে লেখা পড়তে পারছেন? ক্যান ইউ রিড মাই হ্যান্ডরাইটিং? ইনস্ট্রাকশন। রাইট? সো ইনস্ট্রাকশন পড়ে আমরা দেখলাম যে ওয়ার্ড লিমিট কত? রাইট নো মোর দ্যান 2 ওয়ার্ডস এবং সাথে কি আছে? অ্যান্ড অর নাম্বার। নাম্বারের কথাও বলা আছে। So read the instructions very carefully. This is the first thing you should do. Then, title of the flow chart will help you locate the paragraph. প্রত্যেকটা flow chart এ একটা টাইটেল দেওয়া থাকে, একটা হেডিং দেওয়া থাকে, একটা নাম থাকে। ওই হেডিংটা আমাকে হেল্প করবে যে কোন প্যারাগ্রাফে আনসারটা আছে সেটা লোকেট করতে। প্যারাগ্রাফটাকে বের করতে হেল্প করবে। প্যারাগ্রাফ তো অনেকগুলো হতে পারে। একটা প্যাসেজের মধ্যে প্যারাগ্রাফ এ আছে, প্যারাগ্রাফ বি আছে, প্যারাগ্রাফ সি, প্যারাগ্রাফ ডি, প্যারাগ্রাফ ই, প্যারাগ্রাফ এফ, এইরকম ৫ টা বা ৬ টা প্যারাগ্রাফ থাকতে পারে। তো আপনি ধরে নেন ৫ টা বা ৬ টা রুম, তাই না? একটা বাসাতে যেরকম ৫ টা বা ৬ টা রুম থাকে। তো আপনি যখন কোনো একটা কিছু খুঁজতেছেন, ইজ ইট ইজিয়ার টু ফাইন্ড ইট ইন দ্য এন্টায়ার হাউস অর ইফ আই সে যে এই রুমের মধ্যে আছে সেটা খোঁজা ইজিয়ার? আপনাকে যদি বলি যে একটা চাবি খুঁজে বের করেন, আপনি যদি পুরো বাসা খুঁজতে হয়, ৬ টা রুম, সেটা বেশি ইজি নাকি একটা রুমে যদি বলি যে শুধু এই বেডরুম থেকে আপনি চাবিটা বের করেন, এইটা ইজি? ডেফিনিটলি আপনি একটা রুম থেকে খোঁজাটা ইজিয়ার। তো যখন আপনি একটা ফ্লো চার্টের টাইটেল পড়তেছেন, এই টাইটেলটা থেকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে কোন প্যারাগ্রাফ এর কথাটা নিয়ে এখানে কথা হচ্ছে। যখন আপনি টাইটেল পড়বেন, আপনি ওই প্যারাগ্রাফে গেলে ওই সেম টাইটেল রিলেটেড কথা পাবেন। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে এই প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফ সি বা প্যারাগ্রাফ ডি বা প্যারাগ্রাফ এফ, এই প্যারাগ্রাফটাতে আমার ফ্লো চার্টের আনসার আছে। এবং আমি যেটা ক্লাসের শুরুতে বলেছি যে ফ্লো চার্টের আনসারগুলো একটা প্যারাগ্রাফের মধ্যে ক্লাস্টার্ড হতে থাকে। তার মানে আমি যে প্যারাগ্রাফটা লোকেট করে ফেললাম, এই প্যারাগ্রাফের মধ্যে আমার ৫ টা প্রশ্নের আনসার কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে টাইটেল অফ দ্য ফ্লো চার্ট আপনাকে প্যারাগ্রাফের লোকেশন বের করতে হেল্প করবে। বাট এইটার মানে এই না যে আপনি প্যাসেজে উত্তর পেয়ে যাচ্ছেন, বাট ইট মেক্স ইউর ওয়ার্ক ইজিয়ার। নেক্সট যে কথাটা বলেছি, আইডেন্টিফাই ফোকাস ওয়ার্ড। এবং ফোকাস ওয়ার্ড কাকে বলে? ৩ টা ফোকাস ওয়ার্ডের কথা আমরা এখানে লিখেছি। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে নাম্বার, আরেকটা হচ্ছে টার্মস। টার্মস কি টাইপের হতে পারে? একটা হতে পারে সায়েন্টিফিক, আরেকটা হতে পারে টেকনিক্যাল। রাইট? সায়েন্টিফিক এবং টেকনিক্যাল টার্মস আমাদেরকে দিতে পারে। সো বিভিন্ন রকমের প্রপার নাউন, মানুষের নাম, প্রাণীর নাম, হ্যাঁ? এগুলো আসতে পারে। স্পেশালি ইফ ইউ আর অ্যান একাডেমিক ক্যান্ডিডেট, তাহলে আপনার বিভিন্ন রকমের সায়েন্টিফিক টার্ম আসবে। এটা আপনি একদম সিওর থাকেন। যদি জিটি ক্যান্ডিডেট হন তাহলে আপনার সেকশন 3, ৩ টা সেকশন থাকে জিটিদের। সেকশন 1 এ ২ টা প্যাসেজ থাকবে, সেকশন 2 তে ২ টা প্যাসেজ থাকবে, সেকশন 3 তে ১ টা প্যাসেজ থাকবে। তাই না? মনে আছে তো আপনাদের এটা? আমি আবার একটু এখানে লিখে দেই। জিটিদের জন্য কি থাকবে? জিটিদের জন্য প্যাসেজ কয়টা? ৫ টা, তাই না? 5 প্যাসেজেস। যারা জেনারেল ট্রেনিং এ যাচ্ছে, ওয়ার্কার ভিসায় যাচ্ছে, স্পাউস ভিসায় যাচ্ছে, তাদের জন্য ৫ টা প্যাসেজ। আর যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছে, একাডেমিক, তাদের জন্য ৩ টা প্যাসেজ। 3 প্যাসেজেস। তাহলে যারা ওয়ার্কার ভিসায় যাচ্ছে বা মাইগ্রেশন এ যাচ্ছে বা স্পাউস এ যাচ্ছে, তারা হচ্ছে ৫ টা প্যাসেজ সলভ করবে। আর যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছে তারা ৩ টা প্যাসেজ সলভ করবে। এখন at first glance you might say that alright, it does not look fair, I have to solve more passages and academic students does not need to solve as many. However, the discrepancy is offset by giving you, as the GT candidate, you will get short passages. You will get 4 short passages and 1 long passage, whereas an academic candidate will get 3 long passages. So even though the number of passages is fewer for academic candidates, they would require more time to read through the entire passage. Okay? So time কিন্তু দুজনের জন্যই same. Both of the candidates will get 60 minutes time. মানে টাইমের ক্ষেত্রে কোনো এখানে কি নাই? ডিসক্রিপেন্সি নাই। পরীক্ষার মধ্যে প্রশ্নের
সংখ্যাও সেম 40 কোশ্চেন্স, নাম্বারও সেম 40 মার্কস, কোনো কিছুতেই কোনো ডিফারেন্স নাই। ইভেন টাইপও সেম 13 টাইপস অফ কোশ্চেন্স থাকবে সবার জন্য, সব সেম, বাট প্যাসেজের সংখ্যাটা ডিফারেন্ট। এখানে 4টা শর্ট, একটা লং, 4S 1L, 4টা শর্ট একটা লং, আর এখানে 3টাই কি লং। সো লং প্যাসেজ বা শর্ট প্যাসেজ যাই হোক না কেন, দ্য মোমেন্ট ইউ ফাইন্ড এনি প্রপার নাউন অন নাম্বার, নাম্বার ক্যান বি ডেটস, ইট ক্যান বি আ পার্সেন্টেজ, ইট ক্যান বি জাস্ট আ নাম্বার, স্ক্যান দ্য প্যাসেজ, স্ক্যান করতে হবে কলম বা পেন্সিল দিয়ে, প্রত্যেকটা লাইন বাই লাইন আপনাকে ফলো করতে হবে, অ্যান্ড দেন জাস্ট আইডেন্টিফাই হোয়ার দ্য আনসার ইজ, দ্য ওয়ার দ্য ফোকাস ওয়ার্ড ইজ, অ্যান্ড দেন ইউ স্টার্ট রিডিং দ্যাট পার্টিকুলার প্যারাগ্রাফ। ওকে, ঠিক আছে। নেক্সট যে কথাটা আমি বলেছি স্ক্যানিং, যে কথাটা আমি এইমাত্র বলে ফেললাম যে স্ক্যানিং করতে হবে। ওয়ান্স ইউ ফাইন্ড দ্য ফোকাস ওয়ার্ড, স্ক্যান দ্য ফোকাস ওয়ার্ড ইন দ্য প্যারাগ্রাফ। দ্রুত আপনাকে স্ক্যান করতে হবে ওই সংখ্যাটা বা ওই নামটার জন্য। সো যদি লেখা থাকে 1938, 1938 লেখা আছে, তাহলে 1938টা প্যাসেজে কোথায় আছে এটা আপনাকে লাইন বাই লাইন স্ক্যানিং করে বের করতে হবে। অলরাইট, স্ক্যানিং ক্যান বি ইউজফুল টুল ফর দিস টাইপ অফ কোশ্চেন্স, স্পেশালি যখন আমরা এইরকম সহজ কোশ্চেন টাইপ করতেছি। ফ্লোচার্ট ইজ লাইক ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, হ্যান্ডস ডাউন ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন টাইপ ইন আইএলটিএস রিডিং। রিডিং এর সবচেয়ে সহজ কোশ্চেন টাইপের মধ্যে একটা। তো এই ধরনের সহজ কোশ্চেন টাইপের মধ্যে স্ক্যানিং করে খুব ইজিলি আপনি মার্কস খুঁজে পাবেন। স্ক্যানিং যখন আমরা করে ফেললাম, দেন উইল গেট দ্য লোকেশন, অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন, এক্সাক্ট লোকেশন অফ দ্য আনসার। নাও নেক্সট যে কথাটা আমি বলেছি সেটা হচ্ছে অল দ্য আনসার্স উইল বি ফাউন্ড ইন ওয়ান প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাব। ইজ দ্য মানে বেস্ট নিউজ ফর দ্য ক্যান্ডিডেটস। অ্যান্ড দেন আনসার্স মে নট ফলো সিকোয়েন্স, যদিও আনসারগুলো আমরা একটা প্যারাগ্রাফে পাবো, বাট ইট মাইট নট ফলো সিকোয়েন্স। সিকোয়েন্স মানে কি, যে সাপোজ একের পরে 2 এর আনসার আসার কথা, তাই না? একের পরে 2 এর আনসার, 2 এর পরে 3 এর আনসার, 3 এর পরে 4 এর আনসার, এইভাবে আনসার আসার কথা। হাউএভার হতে পারে যে একের পরে 2 এর আনসারটা না দিয়ে একের পরে 4 এর আনসার দিয়ে ফেললো, বা 4 এর পরে 3 এর আনসারটা দিয়ে ফেললো। এরকম একটা কি হতে পারে, মিসম্যাচ হতে পারে। বাট একটা প্যারাগ্রাফের ভেতরে যেহেতু আছে, অ্যাজ দিজ আর ফ্রম অল দ্য সেম প্যারাগ্রাফ, ইট শুড নট বি বিগ ডিল ফর ইউ গাইস। ওকে, আচ্ছা। সো একটা প্যারাগ্রাফ থেকে আসাতে এটা খুব বড় কোনো সমস্যা আপনাদের জন্য করবে না, বাট সিকোয়েন্স ব্রেক করে এই কোশ্চেন টাইপটা। নাও আজকে যে কোশ্চেনটা বা যে প্যাসেজটা থেকে আমরা পড়বো, প্যাসেজটার নাম হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য টর্টওয়েজ। দ্য হিস্ট্রি অফ দ্য টর্টওয়েজ। নাও একটা জিনিস আপনাদেরকে একটু বলি, এটা শুনলে হয়তো আপনাদের একটু মন খারাপ হইতে পারে, বাট যখনই সহজ প্রশ্ন থাকবে প্যাসেজটা কঠিন থাকবে, আর যখন প্যাসেজ খুব কঠিন থাকবে প্রশ্ন সহজ থাকবে। ঠিক আছে? অনেক কঠিন, কঠিন প্যাসেজ যদি দেয়, মানে প্যাসেজের ল্যাঙ্গুয়েজ বা প্যাসেজের ভাষা যদি খুব কঠিন হয়, তাহলে সাধারণত প্রশ্নগুলো ইজি হয়। আর মানে প্রশ্ন যদি ইজি হয়, তাহলে প্যাসেজের ভাষা একটু ডিফিকাল্ট হয়। সো আজকে যে প্যাসেজটা আমরা করব, এটা কম্পারেটিভলি আই উড সে মডারেটলি ডিফিকাল্ট। নট দ্য মোস্ট ডিফিকাল্ট প্যাসেজ, বাট মডারেট, ইন্টারমিডিয়েট লেভেলের একটা প্যাসেজ। অলরাইট। সো দ্য হিস্ট্রি অফ টর্টওয়েজ। ঠিক আছে, এই প্যাসেজটা থেকে আমরা করতেছি। তো লেটস লুক অ্যাট দ্য ফ্লো চার্ট ফার্স্ট। দিস ইজ আ ফ্লো চার্ট। এটাকে বলা হয় একটা ফ্লো চার্ট। সবাই একটু ফ্লো চার্টের টাইটেলটা দেখেন প্রথমে। লুক অ্যাট দ্য টাইটেল অফ দ্য ফ্লো চার্ট। এই যে এখানে যেটা দেওয়া আছে, মেথড অফ ডিটারমাইনিং হোয়ার দ্য অ্যানসেস্টার্স অফ টার্টলস অ্যান্ড টর্টোয়েজেস কাম ফ্রম। দিস ইজ দ্য টাইটেল। অলরাইট, মেথড অফ ডিটারমাইনিং মানে ডিটারমাইন করা মানে কি, কোনো কিছুকে নির্দিষ্ট করা বা ডিসিশন নেওয়া, খুঁজে বের করা। হোয়ার দ্য অ্যানসেস্টার্স, অ্যানসেস্টার শব্দটার মানে কি, হোয়াট ডাজ ইট মিন, বলতে পারবে কেউ? যদি জানেন তাহলে কমেন্টে লেখেন অ্যানসেস্টার মানে কি। অ্যানসেস্টার্স অফ টার্টলস অ্যান্ড টর্টোয়েজেস। টার্টলস অ্যান্ড টর্টোয়েজেস, অ্যানসেস্টার্স মানে কি, কেউ বলতে পারবে? অ্যানসেস্টার্স, তাহলে বলছে মেথড অফ ডিটারমাইনিং হোয়ার, যে কোথা থেকে টার্টল এবং টর্টোয়েজের অ্যানসেস্টরসরা এসেছে, কাম ফ্রম।
অ্যানসেস্টার্স মানে পূর্বপুরুষ। পূর্বপুরুষ, রাইট, এক্সাক্টলি। ভেরি গুড। forefathers, রাইট? এটা হচ্ছে ancestors। তাহলে পূর্বপুরুষ যদি ancestor হয় তাহলে বংশধরের ইংরেজি কি হবে? এটা কেউ বলতে পারবে? ancestors মানে তো হচ্ছে পূর্বপুরুষ, তাই না? তাহলে বংশধর কি হবে? বলেন তো দেখি। বংশধর ইংরেজি কি হবে? মানে ancestor যদি পূর্বপুরুষ হয় তাহলে এটার উল্টাটা কি হবে? জানলে লেখেন। যদি জানেন তাহলে কমেন্ট করেন। তাহলে ancestors মানে হচ্ছে পূর্বপুরুষ। তাহলে এখানে যে কথাটা বলল যে মেথড অফ determining where the ancestors of turtles and tortoises come from। তাহলে এখানে দুটা কথা বলছে, একটা হচ্ছে টার্টল, একটা হচ্ছে টর্টয়েস। টার্টল হলো যেগুলো, যে কচ্ছপগুলো পানিতে থাকে, সাধারণত পানিতেই বসবাস করে, সাঁতার কাটে, সেগুলোকে বলা হয় টার্টল। আর যে কচ্ছপগুলো ডাঙায় থাকে, যেগুলো সাধারণত সাঁতার কাটে না ওইরকম, ডাঙাতেই হেঁটে বেড়ায়, সেগুলোকে বলা হয় টর্টয়েসেস। ওকে? তো আমাদের দেশে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো দেখি সেগুলো টার্টলস, একটু ছোট আকারের টার্টলস। আর টর্টয়েসটা একটু বড় সাইজের হয়। যেমন হচ্ছে এইটা হচ্ছে একটা টর্টয়েস, এটা সামনের পা আছে, হাঁটতে পারে। আর এটা হচ্ছে একটা টার্টল, দেখেন এখানে এটার সামনের পা দুটা কিন্তু একেবারে ডানার মতো, পাখার মতো। তো এটা ওইভাবে হাঁটতে পারে না। সো দিস ইজ এ টার্টল, দিস ইজ সি টার্টল। সো টর্টয়েসেস এবং টার্টলদের পূর্বপুরুষরা কোথা থেকে এসেছে, এটা হচ্ছে আমাদের এই ফ্লো চার্টের নাম। কোথা থেকে তারা আসলো? তাহলে অ্যানসেস্টর হচ্ছে পূর্বপুরুষ আর বংশধর হচ্ছে ডিসেন্ডেন্টস, রাইট? বংশধর বা ইংরেজি হচ্ছে ডিসেন্ডেন্টস, অ্যাবসলিউটলি কারেক্ট। এখন এখানে আমরা টাইটেলটা পড়ে প্যাসেজে লোকেশন খুঁজে বের করব, ঠিক আছে? কোথায় আছে? তো স্টেপ 1 টার দিকে একটু তাকান, কি লেখা আছে স্টেপ 1 এ? লেখা আছে 71 স্পিসিস। তাহলে এই 71 কথাটা কি? একটা ফোকাস ওয়ার্ড না? 71 স্পিসিস, তাহলে ডেফিনিটলি 71 তো একটা সংখ্যা, তাই না? তাহলে এইটা আমরা যেখানে পাবো সেখান থেকে আমার আনসারটা শুরু হবে। তো লেটস গো, আসেন আমরা প্যাসেজে চলে যাই। দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। তো এখানে কি, এখানে দেখেন তো 71 কথাটা আছে কিনা, সবাই একটু স্ক্যানিং করেন তো। স্ক্যানিং করেন। স্ক্যানিং মানে কি? ওই যে লাইন বাই লাইন চোখ বুলিয়ে আমাকে বলতে হবে যে এখানে 71 আ টাইপস, তাই না? স্পিসিস, 71 স্পিসিস আছে কিনা? এটা এখানে আপনাদেরকে স্ক্যানিং করে বের করতে হবে। যদি থাকে তাহলে কোথায় আছে সেটা লেখেন। কমেন্টে আমাকে বলেন যে কোথায় আছে এখানে। আর এখানে যে ছবিটা দিয়েছি দেখেন, এইটা হচ্ছে একটা টার্টল। দেখেন এর পা গুলো দেখছেন? এ এটা হচ্ছে আ গ্যালাপাগোস আইল্যান্ডের টার্টল, যেগুলো হচ্ছে অনেক দিন বাঁচে। তাহলে এখান থেকে স্ক্যান করে আমাকে একটু বলেন যে এখানে 71 স্পিসিস, স্পিসিস মানে হচ্ছে প্রজাতি। স্পিসিস মানে কোনো একটা প্রাণীর ধরন বা প্রজাতি। তাহলে এই প্যারাগ্রাফে কোথায় 71 স্পিসিস আছে আমাকে একটু কমেন্টে লেখেন। আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ে আসি। 71 স্পিসিস নাই। এক্সাক্টলি, এক্সাক্টলি। যা সবাই এখানে লিখেছে যে 71 বলতে কোনো কিছু এখানে নাই। তার মানে আপনারা স্ক্যানিং করেছেন। তাহলে প্রবাবলি আমাদেরকে পরের প্যারাগ্রাফে যেতে হবে, তাই না? আনসার পেতে হলে আমাদেরকে পরের প্যারাগ্রাফটা পড়তে হবে। এই প্যারাগ্রাফে আমরা কোনো আনসার পাচ্ছি না, তাই না? তাহলে এক্সাম যদি হতো, আজকে যদি এটা এক্সাম হতো, তাহলে এই প্যারাগ্রাফটা আমরা স্কিপ করতাম। এই প্যারাগ্রাফটা আমরা পড়তাম না। কেন? কারণ এখানে 71 নাই, যেটা খুঁজতেছি সেটা নাই। তো আমরা এই মুহূর্তে এটা পড়তাম না। হাউএভার আজকে তো পরীক্ষা না। আজকে ক্লাস। ক্লাসে কি শুধু আমরা প্রশ্ন সলভ করি? না। ক্লাসে আমরা শব্দ শিখি, ক্লাসে আমরা সেন্টেন্স স্ট্রাকচার শিখি। আমাদের কম্প্রিহেনশন তৈরি হয়, আমাদের নলেজ বাড়ে। এই নলেজটা হয়তো অন্য কোনো একটা প্যাসেজে কাজে লাগতে পারে। দ্যাটস হোয়াই বাসায় যখন আপনারা পড়তেছেন তখন কিন্তু কম্প্রিহেনশন, বলছিলাম না রিডিং এর ফার্স্ট স্কিলটা, কম্প্রিহেনশন ইমপ্রুভ করার জন্য পড়তে হবে কিছুক্ষণ। ঠিক আছে? সো আজকে এই প্যারাগ্রাফটা আমরা পড়ব কোনো লাভের আশা ছাড়া। ঠিক আছে? সদকায়ে জারিয়া। ঠিক আছে? এটা পড়ে কোনো নাম্বার আসবে না আমরা জানি, তারপরেও পড়ব। কি লেখা আছে দেখেন। There is evidence that all modern turtles
আর ডিসেন্ডেড, এই যে ডিসেন্ডেড পেয়েছেন? ডিসেন্ডেড মানে বংশধর। ওই যে আমি জিজ্ঞাসা করেছিলাম একটু আগে, ওই শব্দটা এখানে পেয়ে গেছেন। There is evidence that all modern turtles are descended from a terrestrial ancestor which lived before most of the dinosaurs. খেয়াল করেন। মানে এই যে কচ্ছপটা, এটা কত পুরনো একটা প্রাণী যে আজকের আধুনিক সময়ে, মডার্ন সময়ে আমরা যত কচ্ছপ দেখতে পাচ্ছি, মডার্ন টার্টলস যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এরা সবাই একটা আদি পিতার থেকে আসছে, একটা টেরেস্ট্রিয়াল অ্যানসেস্টর থেকে আসছে। টেরেস্ট্রিয়াল শব্দটা হয়তো আপনাদের জন্য নতুন। টেরেস্ট্রিয়াল শব্দটার মানে হচ্ছে স্থলভাগ, যেখানে মাটি আছে। মাটি আছে যে জায়গাটা, পৃথিবীর মধ্যে কি অনেকে বলে যে পৃথিবীর মানে 60% হচ্ছে ওয়াটার, বাকি 40% ল্যান্ড, এরকম বা রেশিওটা আমি ভুলে গেছি। সো যে অংশটুকুগুলোতে মাটি আছে বা ল্যান্ড আছে সেটাকে আমরা বলি টেরেস্ট্রিয়াল। সো মডার্ন যত কচ্ছপ আছে এদের সবার পূর্বপুরুষ যে ছিল, অ্যানসেস্টর যে ছিল, সে ডাঙায় বসবাস করত, পানিতে না। এবং এই যে অ্যানসেস্টর, পূর্বপুরুষটা, এটা ডায়নোসরেরও আগে পৃথিবীতে ছিল। দেয়ার আর টু কি ফসিলস। এই যে ফসিল মানে কি, আপনারা একটু কমেন্টে আমাকে লিখে দিয়েন ফসিল শব্দটার মানে কি। আমরা প্রায়ই শুনি যে ফসিল ফুয়েল, পেট্রোল, তেল, ডিজেল, এগুলোকে বলা হয় ফসিল ফুয়েল। তাহলে এখানে বলছে যে ফসিল, এই ফসিলের মানে কি, এটা আপনারা একটু আমাকে কমেন্টে লেখেন। তাহলে এখানে বলছে যে দেয়ার আর টু কি ফসিলস কল্ড, আচ্ছা এই যে দেখেন এখানে একটা শব্দ লিখেছে প্রোগ্যানোক্লিস কোয়েনস্টেডি, তাই না? অ্যান্ড প্যালাইকে চার্সিস, কি রাইট? এই যে শব্দগুলো, যেটা পড়তে গিয়ে আমার অলরেডি দুটো দাঁত ভেঙে গেছে, ঠিক আছে? জুম করলে দেখতে পাবেন পেছনের দুটো দাঁত ভাঙা। তো এই ধরনের শব্দ, সায়েন্টিফিক শব্দ যখন পরীক্ষায় থাকবে, আপনারা দয়া করে এগুলো পড়বেন না। খালি একটা দেখে রাখবেন যে এখানে একটা সায়েন্টিফিক টার্ম আছে। কেন জানেন? কারণ আপনাদের হয় কিনা জানি না, বাট আমি দেখছি যে আমি যখন এরকম কঠিন কোনো আননোন ল্যাটিন শব্দ পড়ি, যেটার কোনো ইংরেজি বাংলা নাই, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এটা একটা নাম, তখন এরকম কঠিন একটা শব্দ পড়লে আগে কি পড়ছি সেটা আমার মাথা থেকে বের হয়ে যায়। এই কারণে আমি এই ধরনের শব্দগুলো সাধারণত পড়ি না। জাস্ট একটু মাথায় রাখি যে এখানে একটা সায়েন্টিফিক টার্ম আছে, একটা নাম আছে। ওকে? তাহলে এখানে কি বলতেছে? যে এই ২ টা ফসিলের ২ টা নাম বলছে। ঠিক আছে? ডেটিং ফ্রম আর্লি ডাইনোসর টাইম, এবং এটা সেই প্রথম দিককার ডাইনোসরের আমলের ফসিল। হুইচ অ্যাপিয়ার টু বি ক্লোজ টু দ্য অ্যানসেস্ট্রি অফ অল মডার্ন টার্টলস অ্যান্ড টর্টোইজেস। এই যে ২ টা ফসিল তারা পেয়েছে, এই ফসিল ২ টা থেকে তারা বুঝতে পেরেছে যে সকল কচ্ছপের আদি পিতা আসলে একজন। ইউ মাইট ওয়ান্ডার, ইউ মাইট ওয়ান্ডার, সুন্দর একটা ফ্রেজ, স্পিকিং এ ব্যবহার করতে পারেন। ইউ মাইট ওয়ান্ডার, আপনি হয়তো ভাবছেন। হ্যাঁ, ইউ রেফারেন্স হিসেবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। ইউ মাইট ওয়ান্ডার হাউ উই ক্যান টেল ওয়েদার, উচ্চারণটা খেয়াল করেন, ওয়েদার ফসিল অ্যানিমালস লিভড অন ল্যান্ড অর ইন ওয়াটার। অন ল্যান্ড অর ইন ওয়াটার, তাহলে এগুলো তো মরে গেছে, তাই না? মরা প্রাণী, এবং ফসিল হচ্ছে একেবারে পাথরের মতো, এগুলো পাথর হয়ে গেছে। এই পাথর দেখে, এই ফসিল দেখে আমরা কিভাবে বুঝতেছি যে এই প্রাণীটা জলে থাকতো না ডাঙায় থাকতো? এরকম প্রশ্ন হয়তো আপনার মাথায় আসতে পারে। স্পেশালি ইফ অনলি ফ্র্যাগমেন্টস আর ফাউন্ড। ফ্র্যাগমেন্টস মানে কি? ভাঙা টুকরা, তাই না? তাহলে বলতেছে যে স্পেশালি যদি আপনি একটা টুকরা পান, তাহলে আপনি কিভাবে বুঝবেন? সামটাইমস ইটস অবভিয়াস, মাঝে মাঝে এটা খুবই ইজি। অবভিয়াস মানে কি? খুব সহজে বোঝা যাচ্ছে। ইকথাইসোরাস ওয়ার রেপটালিয়ান, এই যে রেপটালিয়ান, রেপটাইল হচ্ছে সরীসৃপ, যেমন হচ্ছে সাপ বা কুমির, না সাপ, কুমির, তারপরে গিরগিটি টাইপের প্রাণী যেগুলো আছে, যেগুলো বুকে ভর দিয়ে চলাফেরা করে, সেগুলোকে বলা হয় রেপটাইলস। তাহলে বলতেছে যে ইকথাইসোরাস, এই যে একটা একটা আরেকটা নাউন বলছে, আরেকটা নাম বললো, যে এই ইকথাইসোরাস যেটা নাকি তাদের আদি পিতা, ওয়ার রেপটালিয়ান কন্টেম্পোরারিজ অফ দ্য ডাইনোসর। কন্টেম্পোরারি মানে হলো আধুনিক, কন্টেম্পোরারি মানে
আধুনিক মানে ডাইনোসরের পরে এরা আসছে। উইথ ফিনস অ্যান্ড স্ট্রিমলাইন্ড বডিজ। ফিন মানে পাখা, মাছের পাখনাকে ফিন বলে, আর পাখির পাখনাকে উইংস বলে। স্ট্রিমলাইন্ড বডিজ, স্ট্রিমলাইন্ড বডি মানে হচ্ছে চ্যাপ্টা বডি, মাছের মতো, মাছের শরীরটা যেরকম চ্যাপ্টা, এটাকে বলা হয় স্ট্রিমলাইন্ড বডি। অনেক সময় আমরা এটাকে একটা ডিফারেন্ট ইউজ করি, আমরা বলি যে কোনো কিছু খুব এফিশিয়েন্টলি হচ্ছে, কোনো কিছু খুব ভালোভাবে হচ্ছে, তখন আমরা বলি যে দিস ইজ ভেরি স্ট্রিমলাইন্ড, দিস প্রসেস ইজ ভেরি স্ট্রিমলাইন্ড। স্ট্রিমলাইন্ড মানে এখানে কোনো অতিরিক্ত কিছু হচ্ছে না, এখানে খুব এফিশিয়েন্টলি কাজটা হচ্ছে। এই কথাটা কেন বলি? বিকজ পানির মধ্যে মাছ যতটা মানে এফিশিয়েন্টলি সাঁতার কাটতে পারে, অন্য প্রাণীরা এরকম এফিশিয়েন্টলি সাঁতার কাটতে পারে না। এটা একটা মেইন রিজন হচ্ছে যে মাছের বডিটা চ্যাপ্টা, ২ পাশ থেকে চ্যাপ্টা। আর অন্যান্য প্রাণীদের বডি এরকম চ্যাপ্টা না। এই কারণে মাছ খুব দ্রুত সাঁতার কাটতে পারে বা খুব কম এনার্জি খরচ করে সাঁতার কাটতে পারে। ঠিক আছে? ব্যাখ্যাটা হচ্ছে এটা। তাহলে এখানে বলল যে এই যে ইকথাইসোরাস যে প্রাণীটা ছিল, তার কি ছিল? এরকম রেপ্টালিয়ান কন্টেম্পোরারি ছিল এবং সে খুব, তার পাখনা ছিল মাছের মতো এবং তার মাছের মতো চ্যাপ্টা বডি ছিল। দ্য ফসিলস লুক লাইক ডলফিনস, এবং এগুলো দেখতে ছিল ডলফিনের মতো। দে শিওরলি লিভড লাইক ডলফিনস, এবং এগুলো বাঁচত ডলফিনের মতো ইন দ্য ওয়াটার। উইথ টার্টলস ইট ইজ এ লিটল লেস অবভিয়াস, কিন্তু কচ্ছপের ক্ষেত্রে বিষয়টা এত ইজি না। ওয়ান ওয়ে টু টেল ইজ বাই মেজারিং দ্য বোনস অফ দেয়ার ফোর লিমস। এই যে কথাটা বললো ফোর লিমস, হ্যাঁ, এটা একটা প্রিফিক্স আছে ফোর, ফোর ফাদার। এই যে ফোর ফাদার শব্দটার মানে হচ্ছে পূর্বপুরুষ। ফোর মানে আগে, ফোর শব্দটার মানে কি? আগে। ফোর ফাদার মানে আগের বাবা, মানে পূর্বপুরুষ, মানে অ্যানসেস্টরের সিনোনিম হচ্ছে ফোর ফাদার। আর লিম্ব, LIMB, লিম্ব মানে হাত পা, হাত পাকে বলা হয় লিম্ব, স্পেশালি হাতকে লিম্ব বলে। তাহলে ফোর লিম্ব মানে কি হলো? সামনের পা। এই যে সামনের যে দুটা পা আছে, এই দুটা পায়ের মধ্যে যে হাড়, সেই হাড়গুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কি ডাঙার নাকি জলের। কিভাবে? এই দেখেন এর তো আঙ্গুল আছে, এভাবে হাঁটতে পারতেছে, তাই না? আর যে নাকি পানিতে থাকে, এই যে এইটার যদি খেয়াল করেন, এটার সামনের পাগুলো খেয়াল করেন কিরকম, একেবারে পাখার মতো, মাছের পাখনার মতো। তার মানে এই ফোর লিম্ব দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে কোন ধরনের, ইজ ইট এ টার্টল অর ইজ ইট এ টর্টয়েস, এটা কি ডাঙায় ছিল নাকি জলে ছিল, সেটা আমরা বুঝতে পারতেছি। এই যে প্যারাগ্রাফটা পড়লাম, এখানে কিন্তু কোনো আনসার নাই, কিন্তু ধৈর্য ধরে প্যারাগ্রাফটা কেন পড়লাম? বিকজ এখানে অনেকগুলো শব্দ আমরা জানতে পেরেছি, ভোকাবুলারি ইমপ্রুভ হয়েছে। এবার আমরা প্রশ্ন সলভে মন দিই। স্টেপ 1, 71 স্পিসিস অফ লিভিং টার্টলস অ্যান্ড টর্টোয়েজেস ওয়ার এক্সামিন্ড। 71টা স্পিসিস যেগুলো বেঁচে আছে, লিভিং, বর্তমানে বেঁচে আছে, এরকম 71টা স্পিসিস তারা কি করেছে? এক্সামিন করেছে, গবেষণা করেছে, স্টাডি করেছে। অ্যান্ড এ টোটাল অফ ড্যাশ ওয়ার টেকেন ফ্রম দ্য বোনস অফ দেয়ার ফোর লিমস। তাহলে টোটাল এতটা কিছু একটা নেওয়া হয়েছে, ওয়ার টেকেন নেওয়া হয়েছে তাদের সামনের পায়ের হাড় থেকে। বোনস অফ দেয়ার ফোর লিমস, সামনের পায়ের হাড় থেকে কিছু একটা নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? আচ্ছা, আসেন তাহলে আমরা পড়ে দেখি কি বলছে। ওয়াল্টার জয়েস অ্যান্ড, এই যে আরেকটা কঠিন নাম, এটা আমি পড়বো না, জ্যাক। তো ওয়াল্টার এবং জ্যাক at Yale University obtained 3 measurements in these particular bones. এই যে these particular bones of 71 species of living turtles and tortoises পাওয়া গেছে। তা এই যে 71 স্পিসিস, আমরা 71 স্পিসিস পেলাম, রাইট? These particular bones, এখানে বলেছে bones of their four limbs, তাই না? এখানে বলছে এই বোনগুলো থেকে, তাহলে দিস বলতে কাকে বোঝাচ্ছে? দিস বলতে কাকে বোঝাচ্ছে? আগের প্যারাগ্রাফে এই যে এখানে যেটা বলেছিল বোনস অফ ফোর লিমস, এই কথাটারই প্রোনাউন হচ্ছে দিজ। তাহলে বোনস অফ দ্য ফোর লিমস কথাটা আগের প্যারাগ্রাফে লাস্ট সেন্টেন্সে বলেছে, সেটাই কিন্তু পরের প্যারাগ্রাফে আবার দিজ দিয়ে তারা মেনশন করেছে। তাহলে দেখেন আগের প্যারাটা পড়াতে কিন্তু আমাদের একটু সুবিধা হয়েছে বুঝতে, তাই না? তাহলে দিজ পার্টিকুলার বোনস, তাহলে তারা কি করেছে? অবটেইন, অবটেইন মানে কি?
অবটেইন শব্দটা কার সিনোনিম? টেকের সিনোনিম। টেক, অবটেইন মানে টেক করা, নেওয়া। এখানে টেক মানেও নেওয়া, তাই না? তাহলে দেখেন সিনোনিম আছে, অবটেইনের জায়গায় টেক আছে, বোনস অফ দ্য ফোর লিম্বস এর জায়গায় দিস বলেছে, তাই না? আমার প্রশ্ন হচ্ছে কি নিয়েছে? এ টোটাল অফ ড্যাশ, কি নেওয়া হয়েছে? সামনের পায়ের হাড়ের কি নেওয়া হয়েছে? দেখেন তো আপনারা আনসার করতে পারেন কিনা। এই সেন্টেন্সের মধ্যেই তো আমার আনসার আছে, আমরা 100% শিওর। 71 এখানে আছে, অবটেইন আছে, সবই আছে, বোনসের কথা আছে। তাহলে কোন শব্দটা আমরা এখানে বসাতে পারি? আমরা দুটা শব্দ বসাতে পারবো। ইউ ক্যান রাইট টু ওয়ার্ডস। তাহলে এ টোটাল অফ ড্যাশ, সামনের পায়ের হাড়ের কি নেওয়া হয়েছে? আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ে আসি। যারা পারছেন, অলরেডি ধরে ফেলছেন, তারা কমেন্ট করে ফেলেন। এই বাক্যের মধ্যেই আনসারটা লুকায়িত আছে, একটু খুঁজলেই পেয়ে যাবেন। দেখেন, 3 measurements, exactly 3 measurements, 3 measurements। তাহলে শুধু মেজারমেন্টস লিখলে কি আনসার হবে কিনা? শুধু মেজারমেন্ট লিখলে কি আনসার হবে? অনেকে কিন্তু শুধু মেজারমেন্টস লিখেছে। আপনারা যারা 3 মেজারমেন্টস লিখেছেন তারা একটু উত্তর দেন তো, যে শুধু মেজারমেন্টস লিখলে উত্তর হবে কিনা? লজিক কি বলে? বাক্যটার মধ্যে যদি আমি শুধু মেজারমেন্টস শব্দটা লিখি, তাহলে কি এটার মিনিং ঠিক থাকে? গ্রামাটিক্যালি অর্থটা কি ঠিক থাকে? প্রশ্নটাতে কি বলেছে? প্রশ্নটা বলেছে যে এ টোটাল, আ টোটাল অফ ড্যাশ, তাই না? তাহলে টোটাল কয়টা মেজারমেন্ট সেটা কিন্তু লিখতে হবে, আদারওয়াইজ তো হবে না। মানে আপনি শুধু মেজারমেন্ট লিখলে তো কি হলো তাহলে? আমি টোটাল আম খেয়েছি, আমি টোটাল আম খেয়েছি, তাহলে এটাতে তো বোঝা যাচ্ছে না। আমি যদি বলি আমি টোটাল 10টা আম খেয়েছি, তাহলে বোঝা গেল যে আমি সর্বমোট 10টা আম খেয়েছি। আমি কি বলতে পারবো আমি টোটাল আম খেয়েছি? সংখ্যাটা লাগবে, কারণ টোটাল শব্দটা আছে। তাহলে 3 মেজারমেন্টস পুরোটা লিখতে হবে, আদারওয়াইজ আনসার কিন্তু কারেক্ট হবে না। ঠিক আছে? ভেরি গুড। তাহলে আমরা ফার্স্ট আনসারটা পেয়ে গেলাম 3 মেজারমেন্টস। যেহেতু প্রথম আনসার এখানে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। পড়েন সবাই। তবে আলহামদুলিল্লাহ বলেন, বিকজ এই প্যারাগ্রাফেই তাহলে সবগুলো আনসার আছে। কারণ ফ্লো চার্টের আনসার একটা প্যারাগ্রাফে থাকে। তাহলে এবার আমরা পরের প্রশ্নটা দেখি। লেটস লুক এট দ্য নেক্সট কোশ্চেন। স্টেপ নাম্বার 2, দ্য ডাটা ওয়াজ রেকর্ডেড অন এ ড্যাশ, দ্য ডাটা ওয়াজ রেকর্ডেড অন এ ড্যাশ, নেসেসারি ফর কম্পেয়ারিং দ্য ইনফরমেশন। এই যে তারা ডাটা কালেক্ট করেছে, সেটা কোথায় লিপিবদ্ধ করেছে? রেকর্ডেড মানে লিপিবদ্ধ করা। রেকর্ডেড অন এ ড্যাশ, কোথায় লিপিবদ্ধ করা হয়েছে? দ্য ডেটা ওয়াজ রেকর্ডেড অন এ ড্যাশ, তাই না? এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আমরা একটু পরে দেখি কি বলছে। দে ইউজড এ কাইন্ড অফ ট্রায়াঙ্গুলার গ্রাফ পেপার টু প্লট দ্য 3 মেজারমেন্টস এগেইনস্ট ওয়ান অ্যানাদার। এই যে বলল প্লট, এই প্লট শব্দটা হচ্ছে রেকর্ডেড এর সিনোনিম। কোনো কাগজের উপরে কোনো কিছু লেখাকে বা কোনো কিছু দাগানোকে, আঁকাকে আমরা প্লট বলতে পারি। তাহলে দে ইউজড এ কাইন্ড অফ এ ট্রায়াঙ্গুলার গ্রাফ পেপার টু প্লট। ঠিক আছে? তাহলে আমাদের কয়টা ওয়ার্ড লেখার কথা ছিল? রাইট নো মোর দেন কি বলেছিল? একদম শুরুতে মনে হয় দেখেছিলাম, তাই না? নো মোর দেন 2 ওয়ার্ডস বলেছিল। আচ্ছা ঠিক আছে, 2টা ওয়ার্ডে বেশি লেখা যাবে না কিন্তু। ওকে, তাহলে এখান থেকে দেখি আমরা। প্লট মানে হচ্ছে রেকর্ডেড অন, তাহলে কোন শব্দটাকে আমরা নিব? কমেন্ট করেন, আমি একটু আপনাদের কমেন্টটা পড়ে আসি। যে কাগজের উপরে তারা, মানে কোথায় তারা লিখেছে, তাই না? এটা হচ্ছে কথা। ওকে, দেখি। গ্রাফ পেপার, গ্রাফ পেপার, আচ্ছা অনেকে লিখছে গ্রাফ পেপার। ট্রায়াঙ্গুলার গ্রাফ, ট্রায়াঙ্গুলার গ্রাফ, গ্রাফ পেপার, এরকম আনসার পেয়েছি আমরা। আচ্ছা, গ্রেট গ্রেট। ওকে গ্রেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই আনসার করছে, সবাই আনসার করার চেষ্টা করবেন, যখনই ধরে ফেলবেন আনসার করে ফেলবেন। তাহলে এখানে কি বলছে যে দ্য ডেটা ওয়াজ রেকর্ডেড অন এ ড্যাশ নেসেসারি ফর কম্পেয়ারিং দ্য ইনফরমেশন।
এটা ইনফরমেশনটাকে কম্পেয়ার করার জন্য দরকার ছিল। তাহলে এখন আপনারা আনসার করেছেন যে ট্রায়াঙ্গুলার গ্রাফ দিয়েছেন অনেকে, আবার অনেকে দিয়েছেন গ্রাফ পেপার। তাহলে কোনটা হবে, তাই না? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। I would say both would be correct. ট্রায়াঙ্গুলার গ্রাফ লিখলেও হবে বিকজ গ্রাফ মানেই হলো গ্রাফ পেপার। আর শুধু গ্রাফ পেপার লিখলেও আনসারটা ইনকারেক্ট হবে না। You can write গ্রাফ পেপার as well. So both are right. ট্রায়াঙ্গুলার গ্রাফ এবং গ্রাফ পেপার দুটাই রাইট। বাট আই থিঙ্ক ট্রায়াঙ্গুলার গ্রাফ would be more appropriate in a sense, যেহেতু গ্রাফ শব্দটা থেকে পেপারটা অটোমেটিকলি বোঝা যায় যে গ্রাফ মানেই হচ্ছে গ্রাফ পেপার। বাট বোথ আর রাইট। থ্যাংক ইউ, ভেরি গুড। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখেন, আউটকাম। আউটকাম মানে কি? ফলাফল। কি ফলাফল আসছে তাদের এই এক্সপেরিমেন্ট থেকে? Land tortoises were represented by a dense মানে ঘন, তাই না? A dense dash of points towards the top. এই যে গ্রাফের উপরের দিকে dense dash of points, পয়েন্ট মানে হচ্ছে বিন্দু, তাই না? ঘন, অনেক ঘন বিন্দু পাওয়া গেছে গ্রাফের উপরের দিকে। আচ্ছা দেখি এখানে কি বলছে, ল্যান্ড টর্টোয়েজেস, তাই না? এই দেখেন ল্যান্ড টর্টোয়েজ কথাটা এখানেও আছে কি ল্যান্ড টর্টোয়েজ, এখানেও পরের বাক্যে বলেছে ল্যান্ড টর্টোয়েজ। অল দ্য ল্যান্ড টর্টোয়েজেস স্পিসিস ফর্মড এ টাইট ক্লাস্টার অফ পয়েন্টস ইন দ্য আপার পার্ট অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে দেখেন এই যে টাইট, টাইট শব্দটার একটা সিনোনিম হচ্ছে ডেন্স। টাইট মানেই হলো ঘন। ড্যাশ অফ পয়েন্টস, তাহলে দেখেন প্রিপোজিশন অফটাও কিন্তু এখানে আছে, তাই না? তাহলে এই প্রিপোজিশনের আগে কি আছে? ক্লাস্টার। তাহলে আমার কারেক্ট আনসার কি হবে? অ্যাবসলিউটলি উইদাউট এ ডাউট ক্লাস্টার। এখন টাইট ক্লাস্টার কি লেখা যাবে? আমরা কি লিখতে পারবো টাইট ক্লাস্টার? ক্লাস্টারের আগের শব্দটাকে আমরা নিতে পারবো? পারবো না। কেন? বিকজ যে ডেন্স, ডেন্স আর টাইট একসাথে লেখা যাবে না। তো আমি কি বলতে পারবো ডেন্স টাইট ক্লাস্টার? ডেন্স যা, টাইটও তা। একটু আগে আমি আমার টিপসের মধ্যে একটা কথা বলেছিলাম যে যদি ব্ল্যাঙ্কসের মধ্যে যে শব্দটা বসাচ্ছেন ওইটার কোনো সিনোনিম যদি আপনার অলরেডি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে কিন্তু ওই শব্দটা আপনি আনসারে লিখতে পারবেন না। ঠিক আছে? তাহলে টাইট ক্লাস্টার লেখা যাবে না, শুধু ক্লাস্টার লেখা যাবে। তাহলে কারেক্ট আনসারটা হবে ক্লাস্টার। ওকে, এই ক্লাস্টার শব্দটা হচ্ছে আমার কারেক্ট আনসার। তাহলে আমরা স্টেপ 1 এবং স্টেপ 2 আমাদের ফ্লো চার্টের প্রথম দুইটা আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। প্যারাগ্রাফ তো সেমই থাকবে, আমরা জাস্ট নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোন পর্যন্ত পড়েছি? এই যে টাইট ক্লাস্টার, তাই না? এই পর্যন্ত আমরা পড়েছি। এখানে একটা আনসার ছিল, শুধু শুধু ক্লাস্টার ছিল আনসার, তাই না? এটা একটা আনসার ছিল। আর 3 মেজারমেন্টস, এইটা একটা আনসার ছিল। আর কোনটা আনসার ছিল? আর কোন আনসার তো ছিল না, তাই না? এই দুটোই তো ছিল। না আরেকটা ছিল প্লট রেকর্ডেড অনে, ওই যে গ্রাফ, তাই না? হ্যাঁ, ট্রায়াঙ্গুলার গ্রাফ, এটা একটা আনসার ছিল। এই 3টা আনসার আমরা এখানে পেয়েছি। এবার পরের বাক্যটা থেকে আমরা পড়বো স্টেপ 3। স্টেপ 3 কি বলেছে? দ্য সেম ডেটা ওয়াজ কালেক্টেড ফ্রম সাম লিভিং ড্যাশ। একই ডাটাটা তারা কিছু জীবন্ত সাম লিভিং ড্যাশ স্পিসিস, কি ধরনের প্রাণীর স্পিসিস থেকে, কোন ধরনের প্রাণীর থেকে তারা একই রকমের ডাটা কালেক্ট করেছে, অ্যান্ড অ্যাডেড টু দ্য আদার রেজাল্টস, এবং এটা অন্য রেজাল্টের সাথে তারা অ্যাড করেছে। তাহলে লিভিং ড্যাশ স্পিসিস, তাহলে এখানে কোনো একটা প্রাণীর টাইপের কথা হবে, প্রাণীর নাম হবে। ঠিক আছে? কোনো একটা প্রাণীর নাম, লিভিং ড্যাশ স্পিসিস। স্পিসিস মানে প্রজাতি, প্রজাতি তো অবশ্যই কোনো একটা প্রাণীরই হবে, তাই না? আচ্ছা, তাহলে পরের বাক্যে আমরা যাই, কি লিখেছে যে দেয়ার ওয়াজ, এখান থেকে, তাই না? পরের সেন্টেন্সটা, দেয়ার ওয়াজ নো ওভারল্যাপ এক্সেপ্ট when they added some species that spend time both in water and on land. আচ্ছা, তাহলে এই যে বললো যে অ্যাডেড, তাই না? এই যে অ্যাডেড কথাটা ছিল এখানে, অ্যাডেড টু দ্য সেম টু দ্য আদার রেজাল্ট। তারা কি করেছে? কিছু স্পিসিস নিয়েছে, স্পিসিস শব্দটাও আমার এখানে আছে। কিছু প্রাণীর তারা নিয়েছে যেগুলো ডাঙাতেও থাকে আবার পানিতেও থাকে, পানিতেও থাকে আবার ডাঙাতেও থাকে। এই ধরনের প্রাণীগুলোর নাম আছে না একটা, যারা আপনারা ছোটবেলায় সায়েন্স পড়েছেন তাদের তো মনে থাকার কথা। ব্যাঙ, ব্যাঙের নামটাই মনে আসতেছে। এছাড়া আরো কিছু প্রাণী আছে যেগুলো ডাঙায় এবং
জলে ২ জায়গায় থাকতে পারে। এগুলোকে কি বলে? বাংলায় বলে হচ্ছে উভচর প্রাণী। উভচর ২ জায়গায়ই থাকতে পারে। ইংরেজি একটা নাম আছে এটার, সায়েন্টিফিক একটা নাম আছে। Sure enough, these amphibious species, এই যে amphibious শব্দটা হলো উভচরের ইংরেজি। উভচর ইংরেজি হচ্ছে amphibious। আর reptile মানে কি বলেছিলাম? সরীসৃপ। আচ্ছা। তাহলে these amphibious species show up on the triangular graph approximately halfway between the wet cluster of sea turtles and dry cluster of land turtles. তাহলে এই যে মাঝখানে মাঝামাঝি জায়গাতে amphibious species এর ওটা পাওয়া গেছে। তাহলে the same data was collected from some living dash species. তাহলে এই বাক্যে দেখেন এখানে একটা স্পিসিস শব্দ ছিল, এখানে একটা স্পিসিস শব্দ ছিল। এখানে স্পিসিস এর আগে কি লেখা আছে? added some, এটা তো কোনো প্রাণীর নাম না। এখানে স্পিসিস এর আগে কি লেখা আছে? amphibious, এটা তো একটা প্রাণীর নাম। আমার তো এখানে প্রাণীর নাম বসাতে হবে, তাই না? লিভিং তো কি? যেটা বেঁচে আছে। প্রাণী তো বেঁচে থাকে, অন্য কেউ তো বেঁচে থাকে না। তাহলে লিভিং অ্যাম্ফিবিয়াস স্পিসিস, তাই না? তাহলে আমার কারেক্ট আনসার হবে অ্যাম্ফিবিয়াস শব্দটা। এখন এইখানে কিন্তু দেখেন যে কারো যদি অ্যাম্ফিবিয়াস শব্দটা না জানা থাকে, অ্যাম্ফিবিয়াস মানে যে উভচর, এটা যে একটা প্রাণী বোঝাচ্ছে, এটা যদি আপনি না জানেন তাহলে আপনার জন্য কিন্তু এই পার্টিকুলার কোশ্চেনের আনসার করাটা একটু টাফ। এই কারণে এইটা হচ্ছে যে যারা সায়েন্স পড়েছে বা বায়োলজি যাদের পড়া আছে তারা কিন্তু এই প্রশ্নের উত্তরটা ইজিলি করতে পারবে। ঠিক আছে? হাউএভার এরকম প্রশ্ন খুব কমই আসে যেটার জন্য একটু স্পেশালাইজড নলেজ লাগে। আমার মনে হয় যে এই কোশ্চেনটা, এই পার্টিকুলার কোশ্চেনটা সলভ করার জন্য একটু সামান্য মানে আপনার বায়োলজির জ্ঞান দরকার ছিল। যেটা IELTS এ সাধারণত করা হয় না। IELTS এ সাধারণত কাউকে ডিসঅ্যাডভান্টেজ এ ফেলার চেষ্টা করা হয় না। যে আপনি একটা স্পেসিফিক বিষয়ে পড়াশোনা করলে আপনি সহজে আনসার করতে পারবেন। এরকম যেন না হয়। ওইভাবেই প্রশ্ন সেট করা হয়। বাট এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে যে একটু যারা বায়োলজি পারে তাদের জন্য মনে হলো যে একটু ইজি। ওকে? আচ্ছা। তারপরে কি বলছে? নেক্সট প্রশ্নটাতে আউটকাম, তাই না? ফলাফল। আচ্ছা। The points of these species turned out to be positioned about dash up the triangle between land tortoise and sea turtles. এই যে এখানে যে কথাটা বলল, তাই না? Wet cluster of sea turtle, dry cluster of land turtle. ২ রকমের কচ্ছপের নাম বলল, তাই না? তাহলে আমাদের প্রশ্ন কি? যে পয়েন্টগুলো গ্রাফের মধ্যে যে বিন্দুগুলো, বিন্দুগুলো কোথায় ছিল? Positioned about dash up. Dash up. তাহলে কোথায় ছিল? ল্যান্ড টার্টল এবং সি টার্টল। ল্যান্ড টার্টল হচ্ছে ড্রাই ক্লাস্টার আর সি টার্টল হচ্ছে ওয়েট ক্লাস্টার। আমার এখানে প্রশ্নটা কি বলেছে? একটু ক্লিন করি জায়গাটা, পড়তে ইজি হবে। তাহলে অ্যাম্ফিবিয়াস এই শব্দটা আমার আনসার হিসেবে আমরা পেয়েছি। এখন কি বলেছে যে শো আপ অন দ্য triangular graph approximately halfway between the sea turtle and the land tortoise, তাই না? হাফওয়ে, তাহলে সি টার্টল এবং ল্যান্ড টর্টোয়েজের মাঝখানে, মাঝামাঝি। হাফওয়ে শব্দটার মানে হলো মাঝামাঝি। ওকে? তাহলে এখানে যে শব্দটা দেখেন, এখানে একটা প্রিপোজিশন আছে আপ। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাও কিন্তু এখানে আপনাদেরকে হেল্প করছে। আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানি যে মাঝামাঝি বোঝাতে আমরা বলি হাফওয়ে আপ। হাফওয়ে আপ মানে উপরের দিকে অর্ধেক, হাফওয়ে ডাউন মানে নিচের থেকে অর্ধেক, মানে মাঝামাঝি। তো হাফওয়ে বাট সাথে সবসময় প্রিপোজিশন হিসেবে আপ আসে। হাফওয়ে আপ, হাফওয়ে ডাউন, এরকম আপ অ্যান্ড ডাউন হাফওয়ের সাথে থাকে। যেমন এই আজকে না গতকালকে একটা পার্টিকুলার প্যাসেজ আমি সলভ করাচ্ছিলাম টু ওয়ান অফ মাই স্টুডেন্টস। অ্যান্ড তখন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আনসার আমি প্যাসেজ না পড়েই করতে পেরেছি, বা না পড়েই বলে দিয়েছি যেটা আনসার এটা হবে। কিভাবে বুঝলাম? কারণ ওই প্যাসেজটা ছিল অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট নিয়ে ছিল। এবং যে আনসারটা ছিল মানে শূন্যস্থানটা ছিল সেটা ছিল ড্যাশ কন্ডিশন। শূন্যস্থান তারপরে লেখা ছিল কন্ডিশন। তো আমি প্যাসেজ না পড়েই তাকে বলে দিছি যে এখানে আনসার হবে ওয়েদার কন্ডিশন।
কারণ প্যাসেজটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এবং আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে পড়তেছি। কনটেক্সট ওইদিকেই যাচ্ছে। ওয়েদার এবং ক্লাইমেট নিয়েই কথা হচ্ছে। এবং ড্যাশ কন্ডিশন এটা 100% ওয়েদার কন্ডিশনই হবে। ওই সেন্টেন্সটা পড়েই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কলোকেশন এর নলেজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ ৩ টা জিনিস আপনাকে হেল্প করে। একটা হচ্ছে আর্টিকেল এর নলেজ, একটা হচ্ছে প্রিপোজিশন এর নলেজ, আরেকটা হচ্ছে কলোকেশন এর নলেজ। কলোকেশন এবং প্রিপোজিশন এর কারণে অনেক সময় আমরা রাইট আনসারটা ইজিলি বের করতে পারি। বিকজ একটা শব্দের সাথে একটা স্পেসিফিক আর্টিকেল, একটা স্পেসিফিক প্রিপোজিশন এবং একটা স্পেসিফিক কলোকুয়াল ওয়ার্ড যায়। তো এই জিনিসটা একদিনে দুদিনে হবে না। এটা আপনাদেরকে প্রতিদিনই কিছু, কিছু আর্টিকেল এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু, কিছু পড়তে হবে। ১০ টা, ১২ টা, ২০ টা যে কয়টা পারেন আরকি। কারণ হচ্ছে যে এটা অনেক বড় লিস্ট, প্রিপোজিশনের লিস্ট অনেক বড়। তো ইউজুয়ালি আমি যেরকম প্রিপোজিশন কখনো ওইভাবে মুখস্থ করি নাই। কিন্তু ইউজ করতে, করতে একটা কি হয়ে গেছে, একটা সেন্স তৈরি হয়ে গেছে। বাট যেহেতু আপনাদের এখন সময় কম আপনারা চাইলে অল্প, অল্প করে ৫ টা ১০ টা করে মুখস্থ করতে পারেন। স্পেশালি যে ভার্ব গুলো, প্রিপোজিশন গুলো সাধারণত ভার্বের সাথে আসে। তো যে ভার্ব গুলো সবচেয়ে কমন সেই ভার্ব গুলোর প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আপনারা আগে মুখস্থ করার চেষ্টা করবেন। ঠিক আছে? অনেক আনকমন ভার্ব আছে সেগুলোতে ফোকাসের দরকার নাই। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কি হবে? হাফ ওয়ে। কারণ কি? যে এখানে বলেছে হাফ ওয়ে আপ। এই আপ শব্দটা দেখে আমি বুঝে গেছি যে এখানে আনসারটা হাফ ওয়ে হবে। আচ্ছা, নেক্সট স্টেপ নাম্বার 4 এ কি বলছে? বোনস অফ এই যে একটা ল্যাটিন শব্দ অ্যান্ড এই যে আরেকটা ল্যাটিন শব্দ। তাই না? যেটা আমরা আগের প্যারাতেও পেয়েছিলাম। এই ২ টা প্রাণীর হাড় ওয়ার এক্সামিনড। পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল ইন এ সিমিলার ওয়ে একইভাবে। অ্যান্ড দ্য রিজাল্টস অ্যাডেড এবং রেজাল্টটা মিলে গেছে। রেজাল্টস অ্যাডেড মানে হলো রেজাল্টটা ফলাফলটা মিলে গেছে। আউটকাম কি? দ্য পজিশন অফ দ্য পয়েন্টস ইন্ডিকেটেড দ্যাট ওই যে যখন গ্রাফের মধ্যে বিন্দুগুলো বসানো হয়েছে সেখান থেকে বোঝা গেছে যে বোথ দিজ অ্যানশিয়েন্ট ক্রিয়েচার্স ওয়্যার ড্যাশ। এই ২ টা প্রাণী কি ছিল? সেটা হচ্ছে প্রশ্ন। বোথ দিজ অ্যানশিয়েন্ট ক্রিয়েচার এই প্রাচীন ২ টা প্রাণী কি ছিল? তাহলে দেখেন এই যে শব্দ ২ টা পি দিয়ে যেটা লিখেছে এখানে দেখছেন এই যে পি দিয়ে আছে একটা, আরেকটা কি? পি দিয়ে ট্যালাম, এই যে ট্যালাম এটাই। এটা। এখানে শব্দটা আছে। দ্য বোনস অফ এই প্রাণীটা এবং এই প্রাণীটা লিভস আস ইন নো ডাউট। এখান থেকে আমাদের সন্দেহ দূর হয়ে যাচ্ছে। দেয়ার পয়েন্টস অন দ্য গ্রাফ আর রাইট ইন দ্য থিক অফ। ইন দ্য থিক অফ এটা মানে কি? একদম মাঝখানে, একদম গভীরে। রাইট ইন দ্য থিক অফ দ্য ড্রাই ক্লাস্টার। ড্রাই ক্লাস্টার মানে কি? এই যে এখানে বলা ছিল ড্রাই ক্লাস্টার মানে হচ্ছে ল্যান্ড টর্টয়েস। ড্রাই ক্লাস্টার হলো যারা যে কচ্ছপগুলো ডাঙায় থাকে সেটাকে বলা হয় ড্রাই ক্লাস্টার। তাহলে যখন এই ২ টা প্রাণীর বোনস নিয়ে গবেষণা করা হয়েছে দেখা গেছে যে এগুলোর পয়েন্টসটা ড্রাই ক্লাস্টারে পাওয়া গেছে। বোথ এই যে বোথ দিজ ফসিলস ওয়্যার ড্রাই ল্যান্ড টর্টয়েসেস। এই ২ টা প্রাণী কি ছিল? ডাঙার টর্টয়েস ছিল। এখানে ওয়্যার আছে শূন্যস্থানের আগে, এখানেও কিন্তু শূন্যস্থানের আগে শব্দটার আগে ওয়্যার আছে। তাহলে ড্রাই ল্যান্ড এইটার মাঝখানে একটা হাইফেন আছে। আমরা জানি যে আমাদেরকে ২ টা শব্দ লিখতে বলেছে। তাই না? তাহলে ড্রাই ল্যান্ড টর্টয়েস তো ৩ টা শব্দ হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো যে যখন একটা শব্দের মধ্যে হাইফেন থাকবে তখন এটা একটা হাইফেনেটেড ওয়ার্ড আর হাইফেনেটেড ওয়ার্ড একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হয়। ওকে? হাইফেনেটেড ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড। তাহলে এখানে যেটা বলেছে ড্রাই ল্যান্ড টর্টয়েসেস, ড্রাই ল্যান্ড একটা ওয়ার্ড, টর্টয়েসেস আরেকটা ওয়ার্ড, ২ টা ওয়ার্ড। তাহলে আমাদের সবগুলো আনসার যদি আমরা এক পলকে দেখি, লেটস লুক অ্যাট অল দ্য আনসার্স। এইভাবে আমরা শূন্যস্থানের মধ্যে শব্দগুলো বসাবো। Step 1, 71 species of living turtles and tortoises were examined and a total of 3 measurements were taken from the bones of their forelimbs. Step 2, the data was recorded on a triangular graph necessary for comparing the information. The outcome, land tortoises were represented by a dense cluster of points towards the top. The turtles were grouped together in the bottom part.
Step number 3, the same data was collected from some living amphibious species and added to the other results. Outcome, the points for these species turned out to be positioned about halfway up the triangle between the land tortoises and the sea turtles. Step number 4 and the last step, bones of these two animals were examined in a similar way and the results added. মানে রেজাল্টসটা মিলে গেছে. Outcome, the position of the points indicated that both these ancient creatures were dry land tortoises. So, আমি যেটা আপনাদেরকে একটু আগে বলছিলাম যে যখনই আপনারা ইজি কোশ্চেন পাবেন প্যাসেজটা কিন্তু ডিফিকাল্ট হবে. তো যদিও ফ্লো চার্ট একটা খুবই ইজি কোশ্চেন বিকজ এটা একটা প্যারাগ্রাফের মধ্যে দেখেন কতগুলো মার্কস ছিল এখানে দেখি তো হাউ মেনি মার্কস 1 2 3 4 5 6 7 আলহামদুলিল্লাহ নাকি না 6 মার্কস থিঙ্ক অ্যাবাউট ইট 6 মার্কস ফ্রম জাস্ট ওয়ান প্যারাগ্রাফ ইন দ্য এক্সাম একটা প্যারাগ্রাফ পড়ে 6 মার্কস 6 মার্কস পাচ্ছেন মানে 24 থেকে 30-এ চলে আসতেছেন হিউজ ব্যাপার সো even though the question is very easy, the passage is not that easy. It's a scientific passage. It is about tortoises. There are different scientific names and scientific processes. কিভাবে তারা এটা কি করলো সো যারা একটু সায়েন্সের স্টুডেন্ট বা যাদের এই ব্যাপারে একটু নলেজ আছে প্রিভিয়াস একটু আগ্রহ আছে যাদের তাদের জন্য কিন্তু একটু ইজি যারা একেবারে কমার্সে ধরেন কখনো সায়েন্স পড়েন নাই তাদের জন্য কিন্তু এগুলো একটু গ্রাস্প করা ডিফিকাল্ট এমনিতেই তো নতুন টপিক তার উপরে আবার একটু সায়েন্টিফিক কথাবার্তা ছিল দ্যাটস ওয়াই রাইট তো ব্যালেন্স করে দেয় আর কি এক্সামিনাররা আপনাদেরকে মুফট মে কিছু দেয় না সো লেটস টক অ্যাবাউট দ্য ভোকাব রিক্যাপ আমরা ভোকাব রিক্যাপ করি সবাই একটু কমেন্ট করবেন ডিসেন্ডেন্ট মানে কি ডিসেন্ডেন্ট অ্যানসেস্টর যেরকম আপনারা লিখেছিলেন পূর্বপুরুষ ডিসেন্ডেন্ট শব্দটার অর্থ লেখেন সবাই কুইক 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 ডিসেন্ডেন্ট এটার মানে কি মানে অ্যানসেস্টরের উল্টাটা হচ্ছে ডিসেন্ডেন্ট তাই না ডিসেন্ডেন্ট মানে হচ্ছে হোয়াট ডাজ ইট মিন ডিসেন্ডেন্ট মানে দেখি কমেন্ট পড়ি আপনাদের রাইট বংশধর অ্যাবসলিউটলি কারেক্ট বংশধর ইনহেরিটেন্স বা যারা ইনহেরিট করছে কোনো কিছু সেটাকে বলা হয় ডিসেন্ডেন্ট টেরেস্ট্রিয়াল এটা আমি কিন্তু ব্যাখ্যা করেছিলাম টেরেস্ট্রিয়াল শব্দটার মানে কি লিখে ফেলেন আপনারা লিখতে থাকেন মানে যেগুলো পারেন সেগুলো লিখে ফেলেন আর কি কমেন্টে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন তাই না যে যে 7টা বা 8টা শব্দ আছে টেরেস্ট্রিয়াল শব্দটার মানে মনে হয় আপনারা ভুলে গেছেন তাই না টেরেস্ট্রিয়াল শব্দটা এই শব্দটা মনে হয় রিটেন করতে পারেন নাই কেউ লিখতেছে না যেহেতু টেরেস্ট্রিয়াল মানে কি টেরেস্ট্রিয়াল হোয়াট ডাজ ইট মিন বলতে পারছেন না টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে ল্যান্ড খুব সিম্পল স্থলভাগে যেগুলো বসবাস করে যে প্রাণীগুলোকে সেগুলো বলা হয় টেরেস্ট্রিয়াল অ্যানিমালস ওকে তারপরে অ্যানসেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ তাই না এটা আমরা দেখেছি ফসিল মানে জীবাশ্ম এটা আপনারা লিখেছেন ফ্র্যাগমেন্ট মানে কি ফ্র্যাগমেন্ট মানে হলো ভাঙা টুকরা তাই না ফ্র্যাগমেন্ট ভাঙা টুকরা ইয়েস এক্স্যাক্টলি ভেরি গুড রেপটাইল মানে কি বলেছিলাম রেপটাইল উভচর নাকি সরীসৃপ অপশন দিলাম রেপটাইল বলেন অপশন দিলাম উভচর না সরীসৃপ কোনটা রেপটাইল সরীসৃপ এক্স্যাক্টলি ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ সরীসৃপ তারপরে কন্টেম্পোরারি কন্টেম্পোরারি শব্দটার মানে হচ্ছে আধুনিক স্ট্রিমলাইন চ্যাপ্টা বা এফিশিয়েন্ট ফোর লিমস সামনের পা ফোর ফাদারের মতো তাই না অবটেইন মানে নেওয়া বা পাওয়া টেকের সিনোনিম ক্লাস্টার মানে কি ক্লাস্টার গুচ্ছ ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ একসাথে থাকা অ্যামফিবিয়াস মানে কি অ্যামফিবিয়াস সরীসৃপ নাকি উভচর কোনটা অ্যামফিবিয়াস মানে উভচর এক্স্যাক্টলি থ্যাংক ইউ সো মাচ অ্যামফিবিয়াস মানে হচ্ছে উভচর ইন দ্য থিক অফ
কথা বলেছি ইন দ্য থিক অফ মানে ইন দ্য মিডল অফ, ইন দ্য থিক অফ মানে হলো ইন দ্য মিডল অফ, কোনো কিছুর একদম সেন্ট্রাল পয়েন্টে থাকাকে বলা হয় ইন দ্য থিক অফ। আই এম ইন দ্য থিক অফ দিস ইভেন্ট, আমি এই ইভেন্টের একদম ভেতরে আছি বা একদম কেন্দ্রতে আছি, এটাকে বলা হয় এরকম। অলরাইট, থিক অফ দ্য ম্যাটার, এই বিষয়ের একেবারে কেন্দ্রতে যাচ্ছি। এরা, হোয়াট ডাজ ইট মিন? এরা, ERA, এরা মানে হচ্ছে যুগ, এরা মানে হলো যুগ, এক যুগ, দুই যুগ, তাই না? এরা। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য পার্টিসিপেশন অফ ইউ গাইজ। আজকে আমরা ফ্লো চার্ট করলাম, and today is a very easy topic that we have discussed. The topic that we have discussed today is comparatively easier. However, in the next class, we are going to talk about something which is more not difficult. আপনাদের জন্য কোনো কিছু ডিফিকাল্ট হবে না ইনশাআল্লাহ। We are going to have plenty of classes. প্রত্যেকটা টপিক যা আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা টপিক আমরা আবার রিপিট করব। সো ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। 100 প্যাসেজ আপনারা যদি সলভ করতে পারেন, সব প্রবলেম দূর হয়ে যাবে। কারণ আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে আমি যে মেসেজটা আপনাকে দিচ্ছি, যে টেকনিকটা শেখাচ্ছি, যে প্রসেসটা দেখাচ্ছি, এইটা আপনি নিজে ইনকর্পোরেট করতে পারবেন না। তাই না? সচিন টেন্ডুলকারকে খেলতে দেখলে তো আর আপনি সচিন টেন্ডুলকার হয়ে যাবেন না। আপনাকেও খেলতে হবে। ঠিক আছে? শুধু খেলা দেখলে হবে না, মাঠে নামতে হবে। নেক্সট ক্লাসে আমরা যে কোয়েশ্চেন টাইপটা নিয়ে আলোচনা করব, দ্যাট উড বি মোর ইনফার্ড ইনফরমেশন নিয়ে কাজ করব আমরা। ইনফার্ড ইনফরমেশন, এটা কাকে বলে? এটা আমরা নেক্সট ক্লাসে দেখব যে হোয়াট ইজ ইনফার্ড ইনফরমেশন। অ্যান্ড উই আর গোইং টু টক অ্যাবাউট মোর অন লজিক্যাল রিজনিং। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন টাইপ নিয়ে কথা হবে নেক্সট ক্লাস। মেক শিওর দ্যাট ইউ ডোন্ট মিস ইট। We are going to talk about something which is frequently seen in IELTS reading, and most of the candidates struggle with this one because আমাদের যে কোশ্চেন টাইপগুলো নেক্সট প্রত্যেকটা ক্লাসে যে কোশ্চেন টাইপগুলো নিয়ে কথা হবে সবগুলাই খুব ইম্পর্টেন্ট। লিস্ট অফ হেডিংস, ট্রু ফলস অ্যান্ড নট গিভেন, লোকেটিং ইনফরমেশন, ম্যাচিং ইনফরমেশন, অল অফ দিজ নিয়ে আমাদের কথা হবে। সো নেক্সট উইকের ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, ডোন্ট মিস ইট। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন ফর দ্য পার্টিসিপেশন। আল্লাহ হাফেজ।